সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। জি দাদা, শোনা যাচ্ছে। ওকে, তো আমরা আজকে আমি একটা আর্টিকেল তাসনুভা হক, দয়া করে অডিও এই ভিডিও অফ করে রাখে। আজকে যেটা করব কিছু না, বাহ, তো আমরা হয়ে যাবো, আমি একটু পড়াই, ঠিক আছে? ওই ঘরে আড্ডা দেবো ওদের সাথে। তো রেকর্ডিং কি অন দেখাচ্ছে ক্লাসের? হ্যালো। হ্যাঁ দাদা, রেকর্ডিং অন। ওকে, তো এখন দেখেন, ওটা আটকে দেন। এখন দেখেন, আমরা আজকে যেটা করব, আমি একটা আর্টিকেল চুজ করে রেখেছি। এটা হচ্ছে আপনার কি বলে, এই যে এই প্রবাসী আয়ের উপর 5% কর বসতেছে, ঠিক আছে? ইটস এ ভেরি ইম্পর্টেন্ট প্রেসিং ইস্যু রাইট নাও, বিকজ ফরেন রেমিটেন্স, হ্যাঁ, দিস রেমিটেন্স ইজ দ্য অনলি ইনকাম সোর্স অফ এ গভর্নমেন্ট দ্যাট ইজ ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ ট্যাক্স or any kind of burden or any kind of payment। এটা ছাড়া আর হচ্ছে ফরেন গ্র্যান্টের জন্য একটা ইনডিরেক্ট পেমেন্ট আছে, ঠিক আছে? কিন্তু এটা এমন একটা জিনিস, এটার জন্য কোনো পেমেন্ট নাই। দিস ইজ দ্য অনলি থিং হোয়ার ইউ ক্যান আর্ন ডলার উইদাউট মেকিং এনি কাইন্ড অফ পেমেন্ট। বাট রিসেন্টলি কি করেছে, যে 5% পার্সোনাল ট্যাক্স দিতে হবে ইফ ইউ সেন্ড এনি ডলার ফ্রম ইউর, আই মিন ফ্রম ইউএসএ। এই জিনিসটা খুব একটা হার্শ একটা ডিসিশন, ভেরি ডিফিকাল্ট আই থিঙ্ক। সো রেমিটেন্সের এই আর্টিকেলটাকে আমি আজকে চুজ করেছি, ঠিক আছে? এবং আমি আজকে রাতে বা কালকে সকালে একটা ফাইল শেয়ার করব, এই রেমিটেন্স, ফরেন রিজার্ভ, ঠিক আছে, এই ধরনের টপিকের সাথে রিলেটেড 50টা ওয়ার্ড থাকবে। আমি বোধহয় অলরেডি 2টা বা 3টা ফাইল আপলোড করেছি, ঠিক আছে? আমি সব মিলিয়ে 30 থেকে 40টা ফাইল আপলোড করব। এই ওয়ার্ডগুলো একটু চুজ করে একটু সময় সাপেক্ষ ব্যাপার, তো এই জন্য দেরি হয় আর কি, হ্যাঁ। সো দিস ইজ দ্য টপিক টুডে আই হ্যাভ সিলেক্টেড ফর আওয়ার লেকচার। আমরা পড়ব, ঠিক আছে? আমরা তাহলেই করি, আমরা আমাদের মূল যে ডক ফাইল, সেই ডক ফাইলে চলে যাই। সো একটা করে লাইন আনবো, একটা করে হচ্ছে আমরা কি বলে ট্রান্সলেশন, ঠিক আছে? ওকে, আপনারা এখানে ডক ফাইল দেখতে পাচ্ছেন? ওকে, তাহলে আমরা একটু ফার্স্ট যেই সেন্টেন্সটা ছিল ওই সেন্টেন্সটা কপি করে নিয়ে আসলাম। সো হোয়াট ইজ বিং সেইড, বলা হচ্ছে যে কি বলা হচ্ছে যে বাণিজ্যে পাল্টা শুল্ক আরোপের পর এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের প্রেরিত রেমিটেন্স বা প্রবাসী আয়ের উপর 5% কর আরোপের প্রস্তাব দিয়েছে। এখন আমি যে এই কথাটা বারবার বলছি, যে দেখেন, ট্রুলি অনুবাদ শিখাইতে গেলে দেখা যায় এরকম 3টা বাক্য পড়াতে গেলে ক্লাস শেষ হয়। তারপরও আমরা চেষ্টা করি যতটুকু পারি দেখানো যায়। যেমন এই বাক্যটায় আমি যদি বলি একদম কোর সেন্টেন্সটা কি, ঠিক আছে? হ্যাঁ, কোর সেন্টেন্সটা হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ঠিক আছে, 5% কর আরোপের প্রস্তাব দিয়েছে। দিস ইজ দ্য মেইন সেন্টেন্স। ওকে, আমরা কি বুঝতে পারলাম এখানে মেইন সেন্টেন্স কোনটা? বুঝতে পেরেছি আমরা? হ্যালো। ইয়েস স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে বলেন তো দেখি, যে এই এই মেইন সেন্টেন্সটুকুর অনুবাদ কি হইতে পারে, যেটা আমি লিখলাম এখানে, বলেন তো দেখি। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি কি করেছেন? ভদ্রলোক বলতেছে যে 5% কর আরোপ করবে। আচ্ছা, তোমরা কি লিখবো, যে ইউএস, হ্যাঁ, ইউএস প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, এগুলো কি ধরো ক্যাপিটাল লেটার। ইউএস প্রেসিডেন্ট, হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প কি করেছেন? প্রস্তাব দিয়েছেন। হ্যাজ প্রপোজড, তাই না? হ্যাজ প্রপোজ, সরি কি লিখছি, প্রপোজড টু, এই যে আরোপ করা, ঠিক আছে, 5% কর আরোপ করা। ইম্পোজ, ইম্পোজ মানে আরোপ করা, ঠিক আছে। 5% ট্যাক্স, 5% কর, 5% ট্যাক্স কিসের উপরে ভাই? অন রেমিটেন্স, ঠিক আছে, রেমিটেন্সেস।
রেমিটেন্সের উপরে 5% কর আরোপ করার কি দিয়েছেন, প্রস্তাব দিয়েছেন। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যাজ প্রপোজড 5% ট্যাক্স অন রেমিটেন্সেস। ঠিক আছে, গুড, ভালো কথা। এখন ধরেন আপনার এখানে এসে আমি যদি এখন বাক্যটাকে বড় করব, এই যেমন দেখেন এই যে 5% কর কিসের উপর ভাই? রেমিটেন্স বা প্রবাসী আয়ের উপর। তো এটা এটা কার সাথে কানেক্টেড? 5% করের উপরে, এই যে 5% ট্যাক্সেশন এই রেমিটেন্সের উপরে, এই যে প্রবাসী আয়ের উপরে। ঠিক আছে, তো প্রবাসী আয় কি? রেমিটেন্স। হ্যাঁ, তাহলে এই রেমিটেন্স প্রবাসী আয়ের উপর যে 5% কর দিল, তাহলে এই কি কোথায় গেল? এই আমি যখন বলছি 5% কর অন রেমিটেন্স, তাহলে এটার অনুবাদটা তো করে ফেললাম, রেমিটেন্স ওয়ার্ডটাও তো আমার এখানে চলে আসতো, তাই না? হ্যাঁ, যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রেমিটেন্স বা প্রবাসী আয়ের উপর 5% কর আরোপের প্রস্তাব দিয়েছেন। এখন এই রেমিটেন্সটা কি? অভিবাসীদের প্রেরিত, এই যে পয়েন্ট, অভিবাসীদের প্রেরিত। এটা কার সাথে কানেক্টেড? রেমিটেন্সের সাথে কানেক্টেড। আমি বলতে পারি এটি, আর এই ভালো করে বুঝছেন, হ্যাঁ, যে এটি অভিবাসীদের প্রেরিত। এটি কি? এটি হচ্ছে অভিবাসীদের প্রেরিত। এই এটি কাকে বুঝাচ্ছে? এই এটি বুঝাচ্ছে মূলত ওই রেমিটেন্স কে বা প্রবাসী আয়কে। ঠিক আছে, আমি কি বলতে পারি? ইট ইজ, সরি, আমি বলতে পারি কি, ইট ইজ সেন্ট বাই ইমিগ্রেন্টস। ঠিক আছে, ইমিগ্রেন্টস বলতে পারেন, বা আরেকটা ওয়ার্ড আছে কি, এক্সপ্যাট্রিয়েট একটা ওয়ার্ড আছে না? হ্যালো, জি দাদা। হ্যাঁ, এই রেসপন্স করেন, রেসপন্স না করলে আমার খুব মাথা মোথা গরম লাগে। ঠিক আছে, রেমিটেন্সের পরিবর্তে, ইমিগ্রেন্টস এর পরিবর্তে আমরা কি বলতে পারি? হ্যাঁ, এক্সপেক্ট। এক্সপ্যাট্রিয়েটস। ঠিক আছে, দেখুন এক্সপ্যাট ইনকামও কিন্তু বলা হয়। ঠিক আছে, সো ইউ হ্যাভ টু নো দ্য সাবস্টিটিউশনস। তাহলে ইট ইজ সেন্ট বাই ইমিগ্রেন্টস, তাহলে ইট দিয়ে যদি রেমিটেন্স উর্মি ওরে নেও না প্লিজ, ওইখানে থাকলে আমার কনসেন্ট্রেশনটা ব্রেক হচ্ছে, কারণ আমি পড়াচ্ছি। এখন ও কি করতেছে, আমার কনসেন্ট্রেশন দিতে হবে, নিয়ে যাও। হ্যাঁ, দরজা ক্লোজ করে দাও। হ্যাঁ, 1 ঘন্টা জন্য তোমরা ক্লোজ করো, যাও, হ্যাঁ যাও। হ্যাঁ, 1 ঘন্টা তোমরা ক্লোজ, প্লিজ প্লিজ, আমার ক্লাসে যাও। আমি যে ওদেরকে গালিগালাজ করি যে তোমরা ক্লাসের সময় নয়েজ করো কেন, তাহলে আমি নয়েজ করলে ওরা বিরক্ত হয় আমার উপর, তাই না? তাহলে ইট ইজ সেন্ট বাই ইমিগ্রেন্টস অর এক্সপেট্রিয়েটস, তাহলে ইট কাকে বোঝাচ্ছে? রেমিটেন্সেস কে বোঝাচ্ছে। তাহলে কি বলতে পারি? ইট কেটে বলতে পারি হুইচ ইজ সেন্ট। এখন রেমিটেন্সেস দেখে আপনার দে লিখতে হবে, আপনার মাথা নষ্ট করার দরকার নেই, কারণ আমরা হুইচ ইজ একটু পরে কেটে দিব। ঠিক আছে, হুইচ ইজ সেন্ট বাই ইমিগ্রেন্টস। এখন দেখেন আমি যদি বলি হুইচ কাটবো, ইজ কাটবো, কারো কোনো কোশ্চেন আছে নাকি নাই বলেন? नहीं सर। নেই, কোনো কোশ্চেন নেই। তাহলে আমি কাটলাম কি, সরি আমি একটু ভুল করছি, হ্যাঁ একটু দাঁড়ান। এই পোলাপাইন করে কি, শেষ মুহূর্তে ভর্তি হইব। ঠিক আছে, এরপরে কলের পর কল, আমি দুঃখে ফোন বন্ধ সাইলেন্ট করে রাখছি এখন, যা। হুইচ কাটলাম, ইজ কাটলাম, এই যে দেখেন, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যাজ প্রপোজড টু ইম্পোজ 5% ট্যাক্স অন রেমিটেন্সেস সেন্ট বাই ইমিগ্রেন্টস, হয়ে গেল। তাহলে কিন্তু আমাদের এই অভিবাসীদের প্রেরিত এই কথাটাও কিন্তু কি হয়ে গেল, অনুবাদ হয়ে গেল। দ্যাটস ইট, আর কিছুই না। আচ্ছা, এইবার দেখেন এই কাজটা উনি কিসের পরে করতেছে? বাণিজ্যে। তাহলে আমাদের কিন্তু খেয়াল করে দেখেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে এই পুরো পার্টটা কিন্তু অনুবাদ হয়ে গেছে, খেয়াল করে দেখেন, দেখছেন? তাহলে এখন রইল কি, বাণিজ্যে পাল্টা শুল্ক আরোপের পরে এইবার। তাহলে এইবার বললে আপনি কি নাও অ্যাড করতে পারেন এখানে কোথাও। ঠিক আছে, যেমন আপনি বলতে পারেন যে হ্যাজ নাও প্রপোজড, হ্যাঁ এরকম বলতে পারেন যে হ্যাজ নাও প্রপোজড। এখন আমাদের কাজ কি? তাহলে এবার অনুবাদটা হয়ে গেল। ঠিক আছে, এইবার এইভাবে অনুবাদ শিখতে পারলে, শিখার কিছু নাই। অনুবাদের একটা মজার ব্যাপার কি, দেয়ার ইজ নাথিং টু লার্ন হিয়ার, ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস। ইউ আর প্র্যাকটিসিং, ইউ আর লার্নিং। দাদা, দাদা, আচ্ছা আমি বলতেছি। ওকে।
এত মানুষের ফোন আর ভালো লাগে না বলতে বলতে আমার। তাহলে কি দাঁড়ালো যে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যাজ নাও প্রপোজ টু ইম্পোজ 5% ট্যাক্স অন রেমিটেন্সেস সেন্ট বাই ইমিগ্রেন্টস। নাও দ্য কোশ্চেন ইজ, এই যে বাণিজ্যে পাল্টা শুল্ক আরোপের পর, এই পর জিনিসটাকে আপনি ট্রান্সলেট করবেন কি দিয়ে? এই পর জিনিসটাকে ট্রান্সলেট করা খুবই ইজি। আমরা জানি পর মানে তো ভাই আফটার। আফটার কি? আফটার ইম্পোজিং কি? পাল্টা। পাল্টা মানে রিভার্স বলবেন অনেকে, আমি জানি না। আপনি কখনো রিভার্স বলবেন, এটা স্পেসিফিক টার্ম আছে, রিটালিয়েটরি। ঠিক আছে, যেমন বলা হয় যে রিটালিয়েটরি স্টেপস। ঠিক আছে, মানে জবাবমূলক। এই কি হয় এখানে? সবাই শুনতে পারছেন আমাকে? জি দাদা। জি দাদা। ওকে, তো কি বললাম যে, তো আমরা বললাম কি আফটার। ঠিক আছে, তাহলে আফটার কি হতে পারে? আফটার দা আফটার দা imposition of after the imposition of retaliatory কি ট্যাক্স। ঠিক আছে, আফটার দ্য ইম্পোজিশন অফ রিটালিয়েটরি ট্যাক্স। এখন এখানে ট্যাক্স না বলে আমরা বলবো ট্যারিফ। ঠিক আছে, কারণ ট্যারিফ ওয়ার্ডটা এখানে সুন্দর বেশি লাগতেছে আমার কাছে। ওকে, তো আফটার দ্য ইম্পোজিশন অফ রিটালিয়েটরি ট্যারিফস। ওকে, তাহলে আমরা এই জিনিসটাকে কপি করে এবার এখানে নিয়ে আসি, হয়ে গেল, বাক্য শেষ। এটা কমা দিয়ে আলাদা করে দিতে পারি যদি চান, আপনারা আলাদা করতে পারেন। ঠিক আছে, যে আফটার দ্য ইম্পোজিশন অফ রিটালিয়েটরি ট্যারিফ, US President Donald Trump has now proposed to impose 5% tax on remittances sent by immigrants বা expats, যেটাই আপনি বলেন। ঠিক আছে, এগুলো গুগল ট্রান্সলেশনের চেয়ে তো ভালো ট্রান্সলেশন বলতে পারি আমি। ঠিক আছে, কারণ এটাই দ্য বিউটি অফ ট্রান্সলেশন আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে। সো পড়তে হবে। ঠিক আছে, পড়লেই আপনি পারবেন, না পারার কোনো কারণ নাই। ওকে, সবসময় নিজের লক্ষ্যে অটুট থাকবেন। এবার আমি আমার ওয়াইফকে মাত্র কি বললাম যে ওরা যদি পড়তে বসে উল্টাপাল্টা করে আমি ওদের গালিগালাজ করি, তার মানে কি আমি এটা সহ্য করি না? তাহলে আমি যখন কথা বলতেছি, তা আমি এখান থেকে কেন নয়েজ ক্রিয়েট করব? কারণ ওদের যেমন আমার যেমন অধিকার আছে ওদেরকে যেভাবেই হোক ধমক ধামকি দিয়া হইলেও থামানোর, তাহলে ওদের অধিকার আছে আমাকে থামানোর। এখন ওরা হয়তো আমাকে বলবে না যে আমি পড়াচ্ছি বিদায়, কিন্তু আমার জায়গাতে আমি ক্লিয়ার থাকবো। নিজের জায়গাটা হলো ক্লিয়ার রাখবেন। আমার একজন বড় ভাই আছেন, বড় ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে মনে হয় সর্বশেষ 2009 সালে, এরপর আর দেখা হয় নাই। তা ভাই একজন চার্টার অ্যাকাউন্টেন্ট, উনি একটা কথা আমাকে বলতে সবসময়, সুমন, এট দ্য এন্ড অফ দ্য ডে ইফ ইউ ওয়ান্ট টু বি এ সাকসেসফুল পারসন, দেন আপনি ঘুরতে যাওয়ার সময় ই করবেন, কি বলে যে হিসাব করবেন
যে আজকের দিনে ইনপুট কি আর হচ্ছে আউটপুট কি আপনার। তো আপনি মনে করেন 3 বেলা ভাত খাইছেন, 200 টাকা খরচ করছেন, গার্লফ্রেন্ডের সাথে 10 মিনিট গল্প করছেন, ঠিক আছে, ফেসবুকে বন্ধুগুলো গেজাইছেন, একটা ট্যুরে গেছেন, আপনার সারাদিনের ইনপুট হইলো এগুলো। এবার দেখবেন আপনি আউটপুটটা কি। আউটপুট যদি ইনপুটের সাথে অনে পার অর্থাৎ ইকুইভ্যালেন্ট হয় তাহলে ফাইন, যদি না হয় তাহলে 1 বেলা কম খাবেন। যদি বেশি খারাপ হয় আউটপুট, মানে কম হয় একেবারে, 2 বেলা খাবেন, দরকার হলে না খেয়ে থাকবেন। ক্যালকুলেশন করতে হবে আপনাকে, দেখবেন যে আপনি কি করবেন, আগে থাকবেন। আমি এই জিনিসটা খুব ফলো করতাম, এখনো করি। এবং সেম কথাটা আমাদের একজন বিখ্যাত মনীষী বাবা লোকনাথ উনি বলে গেছেন যে ধার্মিক হতে চাইলে প্রতিদিনটা তুই হিসাব করবি, দিনে কয়টা পুণ্যের কাজ করলি আর কয়টা পাপের কাজ করলি। সো পাপ থেকে পুণ্য, সরি, পুণ্য থেকে পাপ বাদ দিলে যদি কিছু থাকে তাহলে তুই ধার্মিক হতেছিস, একটু একটু করে মনে রাখবি। মানে আক্ষরিক অর্থে না হলো, চিন্তা করলে দেখা যায় কথাটা কিন্তু সেম ছিল, মোটামুটি সেম, ঠিক আছে। সো নিজের জায়গাতে যে ক্লিয়ার থাকবেন। এই যে আমি বারবার বলি যে, গল্প না করে আমি পড়ায় ফিরে আসি, যে এই যে বললাম যে ভাই যে ইম্পোজিশন বা বললাম কি রিটালিয়েটরি, এই রিটালিয়েটরি ট্যারিফটা আপনি কষ্ট করে ক্লাস করছেন, আপনার যেন এক জীবনে আর কোনোদিন এই জিনিসটা বুঝতে সমস্যা না হয় যে রিটালিয়েটরি ট্যারিফ নামে একটা টার্ম আছে, এটা দুনিয়া উল্টে গেল, মিস করুন না। আমার কথাটা কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন না, প্লিজ বলবেন আমাকে। জি দাদা। জি দাদা। সো এটা কোনো মোটিভেশন না, এটা হলো বাস্তবতা, ঠিক আছে। আমি আমার লাইফে লাকি বিকজ আই ফাউন্ড সাম ভেরি গুড পারসন ইন মাই লাইফ, ঠিক আছে, এন্ড আই এম রিয়েলি গ্রেটফুল টু দেম। Okay, so we have successfully finished the first sentence. সেকেন্ড সেন্টেন্সটা কথা আছে, ওয়ান বিউটিফুল বিল অ্যাক্ট, ঠিক আছে, ওটা একটা নতুন একটা বিল অ্যাক্ট, হ্যাঁ, ওইটা 1000+ পৃষ্ঠার একটা বিল তারা করছে, এই কি বলে যে পাশ করাইছে, বুঝতে পারছেন। এটা আপনারা জানেন কিনা আমি জানি না, একটু একটু পড়াশোনা করেন, জানতে পারবেন। যেখানে যুক্তরাষ্ট্রের বর্তমান ডেপ্টের পরিমাণ হলো আপনার কি বলে 36 ট্রিলিয়ন, ঠিক আছে। IMF পর্যন্ত বলতেছে যে ভাই তোরা থাম, তোরা না থামলে এই এই দেশ শেষ হয়ে যাবো গা। সেখানে তারা থামার তো নাম নাই, তারা এখন নিজেরাই উল্টা পাল্টা যা মনে চায় তাই করতেছে, ঠিক আছে। নাও দ্য সেকেন্ড সেন্টেন্স, এই আইনে মার্কিন নাগরিক ছাড়া সব অভিবাসীর প্রেরিত অর্থে কর আরোপ করা হবে। এবারে এটার অনুবাদ করেন কি হয় বলেন শুনি। এই আইনে সবসময় আক্ষরিক অনুবাদ খুঁজবেন না, আমরা বলতে পারি না এটাকে এই আইন অনুসারে বলতে পারি না, হ্যাঁ বলতে পারি কিনা বলেন তো। জি দাদা। আপনি কি বলতে পারেন, আন্ডার দিস ল বা অ্যাকর্ডিং টু দিস ল, ঠিক আছে, বলতে পারি না। হ্যালো, জি স্যার, বলতে পারি। এবার কি বলতে পারি, আন্ডার দিস লেজিসলেশন অথবা আমরা কি আন্ডার বলতে দিস পারি যে অর্ডিন্যান্স। আন্ডার দিস ল, ঠিক আছে। এখন এই আইনটাকে ল বলবো না অ্যাক্ট বলবো, এটা একটা সমস্যা। আচ্ছা অ্যাক্ট লিখি, ঠিক আছে, ভুল হইলে হইব। আমি এবার ওই কমার্সের মানুষ তো, ওই অ্যাক্ট ল এগুলা নিয়ে প্রায় টাইমই আপনার সমস্যা করে ফেলেন দেখছি। তো আন্ডার দিস অ্যাক্ট, এই অ্যাক্ট অনুসারে কি করা হবে, আপনার অর্থে কর আরোপ করা হবে, এটা হলো মূল কথা, অর্থে কর আরোপ করা হবে, ঠিক আছে। তা আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এই অর্থটা কি, অভিবাসী প্রেরিত অর্থ। তো অভিবাসী প্রেরিত অর্থ কি, মানে হলো রেমিটেন্সেস, ঠিক আছে। তাহলে কি বলবো, যে অল রেমিটেন্সেস, সমস্ত টাকাই, ঠিক আছে, অল রেমিটেন্সেস কি হবে, এগুলা কি হবে, কর আরোপ করা হবে, উইল বি ইম্পোজড, উইল বি ইম্পোজড, এই ট্যাক্স এরকম বলা যাবে না, বলতে হবে উইল বি সাবজেক্ট টু ট্যাক্সেশন, ঠিক আছে। সাবজেক্ট টু মানে কি, এর আগে আপনাদের বলেছিলাম যে কোনো কিছুর অধীনে থাকা, যে এটার আন্ডারে এটা হতেই হবে। সো তুমি টাকা পাঠাবে, ঠিক আছে, কিন্তু তুমি এই টাকাটা তোমার কি ট্যাক্সেশনের আন্ডারে পড়ে গেছে, তোমাকে টাকা দিতে হবে, ঠিক আছে। তাহলে কি হবে, উইল বি সাবজেক্ট টু ট্যাক্সেশন। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা সবাই। Yes, হ্যালো, sir. Yes, sir. জি। এখন দেখেন, এখন দেখেন, এবারে বলতেছে কি, তাহলে আমাদের হলো কি, এই আইনে সব অভিবাসীদের প্রেরিত অর্থে কর আরোপ করা হবে। তাহলে সব অভিবাসীর প্রেরিত অর্থ মানে কি, অল রেমিটেন্স। কিন্তু এক্সেপ্ট কোনটা, এক্সেপ্ট
মার্কিন নাগরিকদের যে পাঠানো অর্থ সেটা কিন্তু এখানে অন্তর্ভুক্ত হবে না। তো এটা যদি একসেপ্ট হয়ে যায়, তা অল রেমিটেন্সেস, এক্সেপ্ট কোনটা হবে? এই যে আমরা এক্সেপ্ট লিখলাম, যে এক্সেপ্ট, এক্সেপ্ট, এক্সেপ্ট দিয়ে কি হবে? এক্সেপ্ট কি হবে বলেন? মার্কিন সিটিজেন। এক্সেপ্ট, দেখেন এখানে কথা আছে, ইউএস মার্কিন নাগরিক ছাড়া মানে কি বোঝাচ্ছে? মার্কিন নাগরিকদের অর্থ ছাড়া অন্য সমস্ত ব্যক্তিদেরটা বোঝাচ্ছে। তারপরে অল রেমিটেন্সের সাথে আপনি যখন এক্সেপ্ট দিবেন, ওটা রেমিটেন্সের সাথে মিলাতে হবে। তাহলে কি বলবো? অল রেমিটেন্সেস, রেমিটেন্স এক্সেপ্ট, এক্সেপ্ট মার্কিন সিভিলিয়ান। remittances sent by the US, দরকার নেই, sent by US citizens, এই all under this act all remittances except remittances sent by citizens, মানে কি সমস্ত প্রেরিত অর্থই শুধুমাত্র ওই ধরনের প্রেরিত অর্থ যা কিনা ইউএস সিটিজেন কর্তৃক প্রেরণ করা হয়েছে, এগুলো এর মধ্যে সাবজেক্ট হবে না। কি বলতে বুঝতে পারছি? এখানে অনেক সময় Yes, দেখবেন sir. এক্সেপ্ট দ্যাটও বলা হয়, দ্যাট দিয়ে ওই রেমিটেন্সকে বোঝানো হয়। কি বললাম বুঝতে পারছেন? হ্যালো? হ্যাঁ, বুঝতে পারছি। তো এগুলো বুঝতে হবে কিন্তু। এখন দেখেন একটা জিনিস আপনাকে আমি বলি, এই যে ধরেন একটা কথা হইতেছে যে ভাই নাগরিকদের ইয়ের উপরে আপনার হচ্ছে 5% ট্যাক্স, এটা কি বাংলাদেশ গভর্নমেন্টের জন্য লস নাকি লাভ? বলেন তো বুদ্ধি করে বলেন, কেউ জন বলেন শুনি। এতে এই 5% ট্যাক্স আরোপ করলে বাংলাদেশের জন্য লাভ না লস লস বলেন? তো মনে হয়, দাদা কেন লাভ। লস? লস তো মনে হয় দাদা। হ্যাঁ, আর আমাদের তাহলে তো রিজার্ভের টাকা পয়সা কম আসবে, এখানে অর্থাৎ কিছু টাকা আমরা বিনিতে কম পাবো। আগে 100 টাকা পাঠাইলে এখন হচ্ছে আপনার আসবে হচ্ছে 95 টাকা পাবো। 5 টাকা 95 টাকা আর কি আসবে। আসবে? এই তো কথা আপনার নাকি? ইয়েস স্যার। হ্যাঁ, তো দাদা অবৈধ চ্যানেলে বেশি আসবে না টাকাগুলা? বৈধ ভাবে তো আর আসবে না। এখন আপনি আমাকে বলেন যে আমাদের কথা ঠিক আছে না, যে আপনি আপনি হইতেছে ধরেন যে আগে 100 টাকা পাঠাতে পারতেন, এখন তো 5 টাকা কেটে নেবে, বাট এরকম না। স্যার তো এখন এটা এটা কতটুকু হার্মফুল হবে, এটা বুঝতে গেলে আপনাকে দেখতে হবে যে হোয়াট পার্সেন্ট অফ রেমিটেন্স ইনকাম কাম ফ্রম দা ইউএসএ। বাংলাদেশের লোক থাকে হলো আপনার মিডল ইস্টে, ঠিক আছে? সো এটাকে নিয়ে তো হাইপ তোলার কিছু নাই, কারণ ইউএসএ থেকে খুব অল্প পরিমাণ রেমিটেন্স আমাদের দেশে আসে, এটা হলো বড় কথা। কি বলছি বুঝতে পারছেন? ইয়েস স্যার, হ্যালো? হ্যাঁ। বুঝতে পারছি হ্যাঁ স্যার। দাদা সো এই জিনিসটা একটু আপনি করবেন, কি বলে যে মাথায় রাখবেন, ঠিক আছে? মারে মা, বিধানিক অবশ্য রেমিটেন্সের পরিমাণ ইউএস থেকে বাড়তেছে, যাই হোক এই বিষয়ে এগুলো আমাদের পড়ার বিষয় না। এটা আমরা, আপনার কি নতুন কোর্সে কেউ ভর্তি হচ্ছেন নাকি? জি দাদা ভর্তি জি হয়েছিলাম। স্যার। জি দাদা ভর্তি আমরা হয়েছি। ওই ক্লাসে এগুলো নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? হ্যাঁ, আর ওখানে অনেক আলোচনা করার সুযোগ থাকবে আমাদের। এবার দেখেন 3 নম্বরে আমরা যাই। বলছে কি গ্রিন কার্ডধারী ও H1B ভিসা প্রাপ্তরাও কি হবে? এইটার আওতাভুক্ত হবে। গ্রিন কার্ডধারী যারা, তারাও এটার আওতাভুক্ত হবে। হ্যাঁ, তাহলে কি হবে বলেন তো বুদ্ধি করে, কি হতে পারে অনুবাদ বলেন, বলেন। স্যার দোজ হু হোল্ড গ্রিন কার্ড, এটা দিয়ে শুরু করা যায়। হ্যাঁ হ্যাঁ, বলেন। গ্রিন কার্ডধারী ও এইচ প্রাপ্তরা এর আওতায়। হ্যাঁ, গ্রিন কার্ড হোল্ডার্স এটাকে এন্ড H1B অনেকভাবে ভিসা অনুবাদ করতে রিসিভার্স। পারেন, ঠিক আছে? না পারার কোনো কারণ নেই, অনেকভাবেই Those who hold green card as well as is something. এক, আমরা কি ঠিক আছে? কি
যেহেতু গ্রিন তো গ্রিন কার্ড হোল্ডার হোল্ডার তো না হোল্ডার্স হবে গ্রিন কার্ড হোল্ডার্স অ্যান্ড H1B H1B visa recipients. This act will also include, ঠিক আছে? This act will also include green card holders and H1B visa recipients. হয়ে গেল শেষ। ঠিক আছে, আরো অনেক কিছু করা যায়, বাট আমি নর্মালি রাখলাম, জান অত পেঁচাইলাম না, ঠিক আছে? বুঝতে পারছেন অনুবাদটা? জি দাদা। এবারে বাক্যটা একটু বড় আছে, যে কর আরোপের ক্ষেত্রে ন্যূনতম সীমা নির্ধারণ করা হয়নি। অর্থাৎ অর্থাৎ কি হবে, আপনার ছোট অঙ্কের অর্থ পাঠালেও কর প্রযোজ্য হবে। দেখেন একটা জিনিস বলি, এটা আসলে বলা ঠিক হবে না, তারপর হালকা ইনক্লিং বা ইঙ্গিত দেই, হ্যাঁ। এই যে 5% ট্যাক্স তারা ইম্পোজ করছে, এটা কিন্তু তারা আসলে অনেক কিছু ক্যালকুলেশন করেই করছে, ঠিক আছে? ওকে, সো এই জিনিসটা কিন্তু আহ, মানে হিসাব নিকাশ করেই করা হয়েছে। ওকে, সো আপনি যদি একটু ডিপলি চিন্তা করেন, আপনি, আমার মনে হয় যে এটা বুঝতে পারার কথা। এখন এর বেশি আসলে আহ, বলা উচিত হবে না, হ্যাঁ। আপনারা নিজের এটা চিন্তা করবেন যে ভাই এই কথাটা দিয়ে আমাদের আসলে কি বোঝাইতে চাইলো, আমরা একটু বোঝার চেষ্টা করি। কি বলছে, বুঝতে পারছেন? দাদা, চায়নার সাথে যেটা ট্রেড ওয়ার করতে চাইতেছে, এটাতে কি কম্পিট করতে পারবে আমেরিকা? অবশ্যই পারবে, কেন পারবে না, কি বলেন? শোনেন, পৃথিবীতে যা ধ্বংস হয়ে যায়, হ্যাঁ, যা ধ্বংস হয়ে যায় তার একটা নীতি আছে। নীতিটা কি জানেন? সেটা তার সর্বশেষ সময়ে সবচেয়ে বেশি জ্বলে ওঠে। দিস ইজ দ্য অ্যাফোরিজম, আই উড সে। এটা একটা কি অ্যাফোরিজম। যেমন ধরেন ব্রিটিশ সাম্রাজ্য যখন ধ্বংস হয়ে গেছে, সে তার পূর্বে তার স্বর্ণযুগ দেখাইছে, একদম মানে প্রদীপ নিভে যাওয়ার আগে দপদপ করে জ্বলে ওঠে, ঠিক আছে? সো হোয়াট ইউ আর সেইং দ্যাট চাইনিজ, সরি, আমেরিকান ইকোনমি ইজ শ্রিঙ্কিং। সো আমেরিকান ইকোনমি শ্রিঙ্কিং ডাজ নট মিন দ্যাট আমেরিকা ইজ গোয়িং টু ডুম। আমেরিকা কোনো একটা পয়েন্টে দাও দাও করে জ্বলে উঠবে, তারপর বুঝবেন যে আমেরিকা শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার একটা ফ্যালাসিও বলতে পারেন, ভুল বলতে পারেন। তো আমেরিকাকে এখন পর্যন্ত আপনার মানে চীনের আরো বহুত কিছু আছে, হ্যাঁ, বহুত কিছু আছে চীনের বাকি। কি বলছি, বুঝতে পারছেন? জি দাদা, ওকে হ্যালো। ওই পজিশনে আগে যেতে হবে, তারপর কম্পিট করতে হবে। এখনো অনেক লেভেল বাকি হ্যাঁ, আছে। অনেক কিছু আছে বাকি। যেমন আমি একটা সিম্পল হিসাব বলি আপনাকে, চীনের বর্তমান গোল্ডের রিজার্ভ হচ্ছে 2200 টনের উপরে, ঠিক আছে? আপনি জানেন আমেরিকার বর্তমান গোল্ডের রিজার্ভ কত? না দাদা, এক্সাক্ট জানা নাই। আমেরিকার বর্তমান গোল্ড রিজার্ভ হচ্ছে, জার্মানি, ইটালি, ফ্রান্স, এই 4 জনের সম্মিলিত গোল্ড রিজার্ভের চাইতেও মনে হয় বেশি। আমেরিকার বর্তমান গোল্ড রিজার্ভ হচ্ছে 8100 প্লাস টন। এটা হচ্ছে কি অফিসিয়াল, ব্যাপারটা ভালো করে বুঝছেন, এটা হচ্ছে গিয়ে অফিসিয়াল গোল্ড রিজার্ভ, ঠিক আছে? এখন আনঅফিসিয়ালি আমেরিকা কি আছে আমরা নিজেও জানি না। এখন একটা মজার বিষয় বলতে হবে, সেটা হচ্ছে যদি আপনি চায়নার গোল্ড রিজার্ভ দেখেন, যেটা বললাম 2200, এটা হচ্ছে কি কি জানেন, তাদের অফিসিয়াল ডাটা পাবলিশ করার পরে। কারণ চীনের আপনি 2012 বা 2013 দিকে দেখবেন মাত্র গোল্ড রিজার্ভ ছিল মনে হয় 1100 প্লাস মেট্রিক টন। হঠাৎ করে দেখবেন চীনের জাম দিল এই 13-14 সালে গিয়ে 1 বছরেই 1800 প্লাস হয়ে গেল। ওটা হলো গিয়ে কি, ওরা যখন ওদের ইউয়ানকে এসডিআর মুদ্রা বানানোর প্ল্যান করতেছিল, তখন এই আইএমএফ নাকি যেন বলছিল যে তোমাদেরকে গোল্ডের অ্যাকচুয়াল রিজার্ভ দেখাইতে হবে, তখন ওরা বাধ্য হয়েছিল গোল্ডের রিজার্ভ দেখাইতে, এবং দেখাইয়া দেখলো যে ওই ইটা হয়েছে, ওদের কি বলে 1800 প্লাস হয়েছে। তার মানে অফিসিয়াল ডাটা বের করার পরে চায়নার বর্তমান অবস্থা হচ্ছে এটা। অন দ্য আদার হ্যান্ড, ইউএস এর অফিসিয়াল ডাটা ছাড়াই ইউএস এর সর্বশেষ কবে পাবলিশ করছে ভুলে গেছি, ঠিক আছে? এই ইউএস এর আসলে 8100 টন প্লাস। সো এটা এটা জাস্ট একটা সিম্পল ক্রাইটেরিয়া বলুন। তবে হ্যাঁ, আপনার উই ক্যান প্রিডিক্ট দ্যাট আমেরিকান কিংডম বা আমেরিকান যে হেজিমনি, এটা আগে আর পরে ফল করবে, এমন হতে পারে আমরা জীবদ্দশাতেই দেখে যাব, ঠিক আছে? বাট উই হ্যাভ টু ওয়েট, ঠিক আছে? এটা আসলে এখনই কি বলে যে, মানে কি বলবো, মানে
এখনই বলতে পারবো না, ঠিক আছে। অভিবিশ্বাস বলছে 9,000 টন। না ভাই, 9,000 টন এখনো হয় নাই। সমস্যা নেই, গুগল করে দেখি, দাঁড়ান। গুগল করলে পাওয়া যাবে, দাঁড়ান একটু একটা মিনিট সময় দেন। টোটাল গোল্ড রিজার্ভ অফ দ্য ইউএস, এই যে আসছে 8,133 টন। ওই ট্রেডিং ইকোনমিক্স এর বলতেছে। এই বললাম না 8,100+ দেখছিলাম ওইটাই। ওকে, সেই হচ্ছে গিয়ে কথা, ঠিক আছে। ওকে, তাহলে কি হলো, কর আরোপের ক্ষেত্রে কি করা হয় নাই, ন্যূনতম কোনো সীমা নির্ধারণ করা হয় নাই, অর্থাৎ ছোট অঙ্কের অর্থ পাঠালেও কর প্রযোজ্য হবে। তাহলে বলেন অনুবাদ কি, চ্যাট বক্সে বলেন দেখি, এটা অনুবাদ করে দেন আমাকে সবাই, দেখি তো কি অনুবাদ করেন আপনারা। দেন, অনুবাদটা করে দেন। হ্যাঁ, একজন দিয়েছেন নো মিনিমাম লিমিট হ্যাজ বিন সেট ফর ইম্পোজিং ট্যাক্স। ওকে, তো বাকিটা অনুবাদ করেন যে ছোট অঙ্কের এটাও হচ্ছে গিয়ে আপনার থাকবে, এটা অনুবাদ করেন, অনুবাদ করেন, প্র্যাকটিস করেন আপনারা। কোন প্র্যাকটিস করেন না কেন আমি বুঝি না, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আমরা এখন সময় পাই না জানেন, আমরা খালি বলে আরে ভগবান, যে সময় পাইতাম জীবনে আবার পড়াশোনা করতাম। হ্যাঁ, কি লিখছেন, দেয়ার ইজ নো মিনিমাল লিমিট অফ ইম্পোজিং ট্যাক্স হুইচ মিনস, এই যে সুন্দর বলছেন, হুইচ মিনস যা বুঝায়। হ্যাঁ, হুইচ মিনস, তাহলে হুইচ কাটবেন, মিনসটা হয়ে যাবে মিনিং। মিনিং ইট উইল বি ইম্পোজড ইরেসপেক্টিভ অফ মানি সেন্ট। সুন্দর, ভেরি বিউটিফুলি ট্রান্সলেটেড। তবে এখানে আমি একটা জিনিস বলবো, আপনার নাম কি, আহ, কি লিখছেন, আপনার নাম কি ভাই? স্যার তপব্রত। তপব্রত সাহা, সুন্দর নাম ভাই, একটা আনকমন নাম, সুন্দর। তো তপব্রত সাহা, আপনাকে বলি, when you are translating, your translation is really well, really good, ঠিক আছে। বাট আই উইল সাজেস্ট ইউ, কখনোই ট্রান্সলেশনের ক্ষেত্রে দেয়ার, হেয়ার, ইট, হ্যাঁ, এই ধরনের ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড গুলোকে ইউজ করবেন না। এটা এটা একটা বাজে জিনিস, মানে ভুল বলবো না, মানে এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, ঠিক আছে। এবার আপনি লিখছেন কি, দেয়ার ইজ নো মিনিমাল লিমিট অফ ইম্পোজিং ট্যাক্স, ঠিক আছে। আমি হ্যাঁ স্যার। এভাবে বলতে পারি চাইলে, আমি কি বলতে পারি দেখেন, আমি তো বলতেই পারি যে নো, দাঁড়া, আমরা কি বলতে পারি যে নো, নো লিমিট, ঠিক আছে, হ্যাঁ, নো মিনিমাম লিমিট ইজ সেট ইয়েট। আপনার কথাটা আমি রাখলাম, বাট আমি একটু ভিন্নভাবে করলাম, নো মিনিমাম লিমিট ইজ সেট ইয়েট। এখন পর্যন্ত কোনো মিনিমাম লিমিট সেট করা হয় নাই। হুইচ মিনস বলছেন না, আমি হুইচ কাটলাম, মিনসটাকে লিখলাম মিনিং। এই যে ইট দিয়ে লিখছেন না আপনি, দেয়ার এবং ইট, এই ইট এগুলোকে, এগুলো হচ্ছে সুন্দর ট্রান্সলেশনকে আবার নর্মাল করে ফেলে। তা আমি কি লিখবো, হুইচ মিনস, হুইচ মিনস ডিডাকশন করে কি লিখলাম, মিনিং। তো আপনি কি লিখছেন যে ইট উইল বি ইম্পোজড ইরেসপেক্টিভ অফ মানি সেন্ট, ঠিক আছে। ওকে, আমরা কি লিখতে পারি, মিনিং। মিনিং কি লিখবো, আমরা লিখবো এভরি, ঠিক আছে। মিনিং আপনারা কি লিখছেন, রিগার্ডলেস অফ মিনিং, ঠিক আছে। আপনাদের ট্রান্সলেশন গুলো সুন্দর হচ্ছে, আপনারা প্র্যাকটিস করছেন, খুব ভালো ট্রান্সলেশন হচ্ছে। তাহলে কি লিখবো, যে নো মিনিমাম লিমিট ইজ সেট ইয়েট, ঠিক আছে, মিনিং এভরি, এভরি অ্যামাউন্ট রেমিটেড, মানে এভরি, এভরি অ্যামাউন্ট রেমিটেড, এভরি রেমিটেড
অ্যামাউন্ট, ঠিক আছে, will be no minimum limit is set yet, meaning every remitted amount will be subject to tax। হয়ে গেল, শেষ। চলবে না তাহলে? হ্যাঁ স্যার। হয়ে গেল, ঠিক না? তো আমরা মনে হয় সাবজেক্ট টু ওয়ার্ডটা ইউজ করেছিলাম আগেও, ঠিক না? হ্যাঁ, হ্যালো, জি দাদা। সাবজেক্ট টু আগে একবার হ্যাঁ ইউজ, দাদা, এই কথা বলেন না কেন? সাবজেক্ট টু ইউজ করলে তাহলে আমি এত বকবক করি, এই এক ওয়ার্ড বা বারবার ইউজ করা যাবে না, তাহলে আপনারা বলেন না কেন? ঠিক আছে, আমরা কি বলবো? উইল বি, সরি উইল বি লিখবো না, উইল ইনকার। উইল ইনকার মানে কি? ঘটানো। কি ঘটাবে? উইল ইনকার ট্যাক্সেশন। হয়ে গেল, শেষ, সমস্যা নো প্রবলেম, হয়ে গেল, উইল ইনকার ট্যাক্সেশন। ঠিক আছে, সো আপনার অনুবাদটা সুন্দর ছিল। তারপর ডেল কম্পিউটার নেম, আপনি একটা অনুবাদ দিচ্ছেন যে কি, দেয়ার ইজ নো, কি বলতেছেন যে নো থ্রেশহোল্ড ফর ইম্পোজিং ট্যাক্স রেফারিং ট্রান্সফারিং মিনিমাল অ্যামাউন্ট অফ মানি উইল বি ট্যাক্স। এটাও খুব সুন্দর ট্রান্সলেট, এটা মনে হয় ভালো লাগতেছে দেখতে। ঠিক আছে, গুড। তাহলে আমরা আবার নতুন ইয়েতে যাই। এটা আপনারা পারবেন, এই লাইন সহজ লাইন বলে আপনারা পারবেন। ঠিক আছে, আমরা একটা বড় বাক্য নিব। ঠিক আছে, হ্যাঁ, এই দেখেন কি বলছে যে 18% আসছে, দেখছেন, বললাম না 18% আসছে যুক্তরাষ্ট্র থেকে। অনেকে এমন ভাবে কথা বলতেছে যে যুক্তরাষ্ট্র থেকে মনে হয় আপনার আমাদের প্রবাসী আয়ের একদম সব 70% আয় করে। ঠিক আছে, না নাকি দিলাম, দেখতে পাচ্ছেন যে চলতি বছর দিয়ে 5 নম্বর বাক্যটা দেখতে পাচ্ছেন? হ্যালো, জি দাদা, দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এটা অনুবাদ করে ফেলেন দ্রুততার সাথে, ট্রাই করেন দেখি। না, না পারলে তো আছে ভাই, আমিও যে খুব ভালো ট্রান্সলেশন পারি তা না, আমিও ওই মোটামুটি পদের ট্রান্সলেশনই পারি। ঠিক আছে, কিন্তু সমস্যা হলো, লাভ হলো যে আপনাদের সামনে তো মনে করেন পরীক্ষার প্রেশার ফেস করতে হয় না, সো রিল্যাক্সে ট্রান্সলেশন করতে পারি আর কি। ঠিক আছে, আর পরীক্ষা হলে গেলে তো মনে করেন প্রচন্ড প্যারা দেয় ট্রান্সলেশন শেষ করতে, ঠিক না? তো আচ্ছা, সাব্বির ভাই দিচ্ছেন ওই আগের ট্রান্সলেশনটাই মনে হয় না, ওকে, সমস্যা নেই, থ্যাংক ইউ, সুন্দর ট্রান্সলেশন করেছেন। ট্রাই করেন দেখি পারেন কিনা, ট্রাই 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 ট্রাই। করেন। চলতি বছর মানে হচ্ছে এই যে অর্থ বছর বলে না, এটা ইংলিশ হলো ফিসক্যাল ইয়ার। আমি একটু হেল্প করে দিই। চলতি বছর মানে অনগোয়িং বলতে পারেন। ঠিক আছে, ত্রৈমাসিক মানে তো কোয়ার্টার, আপনি জানেন। ঠিক আছে, তারপরে এই যে 18 ভাগ এসেছে, হ্যাজ কাম ফ্রম মনে হয়, কিন্তু আপনি কি বলতে পারেন? ডিরাইভ ফ্রম। তো দুইবার কিন্তু এখানে এসেছিল, একবার লিখেছে এই যে এখানে একবার আয় এসেছে, আর একবার লিখেছে এখানে একবার এত ভাগ এসেছে। এক জায়গায় লিখতে পারেন কি ডিরাইভ ফ্রম, আর এক জায়গায় বলতে পারেন যে রেজাল্টেড ফ্রম। ঠিক আছে, তো বা কেম ওয়ার্ডটা একবার ইউজ করতে পারেন। So এইভাবে সুন্দর করে করে এটা অনুবাদ করার চেষ্টা করেন নাকি, তো অনুবাদ করেন। হুম, তো কি বল, চলতি 2024 অর্থ বছরের, হ্যাঁ একজন লিখছে মেহেদি হাসান, যে ইন 2024-2025 ফিসক্যাল ইয়ার। এখন দেখেন, আপনি কিন্তু চলতি ওয়ার্ডটা লিখেন নাই, তাহলে কি ভুল করছেন? না, আপনি ভুল করেন নাই। কারণটা কি? কারণ আপনি দেখতেই পাচ্ছেন যে এই ইয়ারটা শেষ, তাহলে এখন 24-25, সরি 25 সাল চলতেছে, কারণ এখন ফার্স্ট সেকেন্ড হাফ তো যায় নাই, তার মানে এটা চলতেই আছে, এটা এখনো শেষ হয় নাই। সো আপনি অনগোয়িং না লিখলেও কিন্তু হবে, আপনি একটা ভালো কাজ করছেন, জিনিসটা আমি খেয়াল করিনি, ভুলে গেছিলাম। তারপর কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে আপনার অনুবাদটা আমি নিচ্ছি। ঠিক আছে, আপনার অনুবাদটা নিয়ে আমি অনুবাদ করে দিতে পারি কিনা ট্রাই করি, এবং আমি রিফাইন করার চেষ্টা করি। ইন 2024-2025, ঠিক আছে,
ওকে, একটু এনে থাকেন। হ্যালো, হ্যাঁ, আচ্ছা আমি একটু দাঁড়ান দেখতেছি। সরি, হ্যাঁ, তা আমরা কি লিখতে পারি যে ইন 2025, সরি 2024-2025 ফিসক্যাল ইয়ার। তো আপনি ফিসক্যাল ইয়ারটাকে FY দিয়েও ডিনোট করতে পারেন, ঠিক আছে? এতেও কোনো সমস্যা নাই। এটা এটা বলতে পারেন যে মোটামুটি একদম প্রচলিত ইংলিশ হয়ে গেছে এখন, ঠিক আছে? ইন ফিসক্যাল ইয়ার এত এত, ঠিক আছে? কি হয়েছে যে, সরি, এখানে তো বলছে যে এই অর্থ বছরের প্রথম 9 মাসে তা তিন, কি বলতেছে যে প্রথম 9 মাসে তা তিন আবার কোথেকে আসলো? এ ভাই, 9 মাসে তা তিন, এখানে মানে এই তা ওয়ার্ডটা ভুল লিখছে ওরা কোনো, ঠিক আছে, টাইপিং মিস্টেক করছে। তাহলে তো এইটার প্রথম 9 মাসে এটা, এটা ই না, তা হবে না, এটা হবে বা, ঠিক আছে? এটা ভুল, ওরা কোনো করে ভুল করছে আমার মনে হয়, বা হবে, বা তিন ত্রৈমাসিকে, ঠিক আছে? তাহলে কি হবে, ইন ফিসক্যাল ইয়ার এত এত এত, এটার প্রথম 9 মাসে বা ত্রৈমাসিক। এখন আপনি যদি বলেন ইন দা ফার্স্ট 9 মান্থ অফ ফিসক্যাল ইয়ার এত এত, বা আপনি যদি বলেন ইন দা ফার্স্ট 3 কোয়ার্টার্স অফ ফিসক্যাল ইয়ার এত এত এত, যেটা আপনি মন চায় সেটা আপনি বলতে পারেন। কিন্তু একটা বললে আর একটা লিখার দরকার নাই যে ওরা 9 মাসও লিখছে আবার তিন ত্রৈমাসিক লিখছে, আমিও কি এটা করবো? না, আই উইল টেল ইউ, আমার এটার করার কোনো প্রয়োজন নাই। আপনি একটা করলেই বাকিটা আমরা বুঝতে পারতেছি। ব্যাপারটা কি ধরতে পারছেন আপনারা? একটু বলবেন প্লিজ, দয়া করে। জি দাদা। আচ্ছা, তাহলে তো বুঝতে পারলে ভালো। তাহলে এখন আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি, আমরা লিখতে পারি কি, তাহলে এতে শুধু ইন লিখলে হবে না, আমরা লিখতে পারি ডিউরিং, ঠিক আছে? আমি পরে ওই পার্টটা মানে খেয়াল করি নাই, সরি আসলে। ডিউরিং দা, ডিউরিং দা ফার্স্ট, ঠিক আছে? কি বলবো, ডিউরিং দা হোয়াট? 3 মাস 3 কোয়ার্টার বলবো নাকি ই বলবো? লিখলাম যে ডিউরিং দা ফার্স্ট 9 মান্থস, ঠিক আছে? 9 মান্থস অফ, অফ অফ কত, অফ ফিসক্যাল ইয়ার এত এত, ঠিক আছে? এরকম ভাবে লিখলাম, ঠিক আছে? চলতি লেখার দরকার নাই, বা কারেন্ট ফিসক্যাল ইয়ার লিখতে পারেন, কোনো সমস্যা নাই। ডিউরিং দা এত 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 কি বলেছে, দেশে যত প্রবাসী আয় এসেছে তার 80% এসেছে কোন জায়গা থেকে? এই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এখন এটা অনেক কমপ্লেক্স করে করতে পারেন, অনেক ইজি করে করতে পারেন। আপনি সিম্পলি লিখতে পারেন যে 18% অফ রেমিটেন্সেস, রেমিটেন্সেস, ঠিক আছে, হ্যাভ ডিরাইভড ফ্রম, এই ওয়ার্ডটা ইউজ করলাম, ডিরাইভড ফ্রম, বা আপনি বলতে পারেন হ্যাজ অরিজিনেটেড ফ্রম, আপনি বলতে পারেন হ্যাজ কাম ফ্রম, আপনি বলতে পারেন হ্যাজ সেন্ট ফ্রম, যেটাই বলতে পারেন, হ্যাজ ডিরাইভড ফ্রম দা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। হয়ে গেল, শেষ। 80% অফ রেমিটেন্স মানে কি? দেশে যে রেমিটেন্স আছে তার 18% বুঝাচ্ছি। 80% অফ রেমিটেন্স, এই কথা দিয়ে পুরোটাকে বুঝাতে পারতেছেন। আবার আপনি এটা বলতে পারেন যে অফ অফ দ্য রেমিটেন্সেস দ্যাট কেম ইন দ্য কান্ট্রি ইন দ্য ফার্স্ট 9 মান্থ অফ ফিসক্যাল ইয়ার 2024-2025, 18% অফ ইট হ্যাজ ডিরাইভড ফ্রম দ্য মার্কিন যুক্তরাষ্ট্র, দ্য USA। লিখতে পারেন। তো এত কিছু না করে আমি ছোট্ট করে লিখে দিলাম যে 18% অফ রেমিটেন্স হ্যাজ ডিরাইভড ফ্রম বা অরিজিনেটেড ফ্রম ইউনাইটেড স্টেটস, ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস। তাহলে এখন ব্যাপারটা কি হলো, 18% বলা মানে কি, আমার রেমিটেন্স যা আসছে দেশে তার 18%। কথাটা কি বুঝতে পারলাম? হ্যালো, দাদা এটা হ্যাভ নাকি হ্যাজ? এখানে যেহেতু আমরা রেমিটেন্সেস বলতেছি,
আমরা হ্যাভ দিলাম, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এগুলো মাঝে মাঝে দেখবেন প্লুরাল হিসেবে ইউজ করে, তেমন কোনো প্যারা নাই, ঠিক আছে? হ্যালো। ওকে স্যার, ক্লিয়ার, ইয়েস স্যার। ওকে, এবার আমরা আরেকটা বাক্য নিই, ঠিক আছে? এই ওয়ার্ড গুলা কিন্তু পারতে হবে। রেমিটেন্স আপনি যখন পড়তেছেন, যেমন রেমিটেন্স, ঠিক আছে? ওকে, আমরা মনে করেন যে যেমন এই একটা বাক্য বাদ দিয়ে আর একটা বাক্য নিলাম, ঠিক আছে? যেমন এই বাক্যটা নিলাম, দেখেন বলছে কি, ফলে ট্রাম্পের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে উন্নয়নশীল দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে। তা বলেন তো এর অনুবাদ কি হতে পারে, বলেন বলেন। হ্যালো। লিখেন। একজন বলছেন যে রাফলি ওয়ার্ডটা ইউজ করছেন, খুব সুন্দর। আমি এটা ইউজ করতে পারতাম, আমি এটা এনে এটা অ্যাড করে দিই, ঠিক আছে? কারণ 18% বললে তো এক্স্যাক্টলি মনে হচ্ছে আমাদের কাছে, তাই না? এটা সুন্দর, এটা ইয়ে আছে, ঠিক আছে? রাফলি, রাফলি 80%, গুড। দেখেন তো অনুবাদ করেন দেখি পারেন কিনা। ভাববেন, ঠিক আছে? মানে ভাবলে না, অনেক কিছু চিন্তা করলে ভাল লাগে, দেখবেন যে এটা আসলে কেন। আপনি যখন আপনার লাইফটা এই হোয়াই এর মধ্যে ফেলবেন, হোয়াই, দেখবেন যে অনেক জিনিস আছে। যেমন যেমন ধরেন একটা সিম্পল জিনিস বলি, একটা সিম্পল একটা জিনিস, এই আমরা বাংলা ভাষা পড়ি বা ইংলিশ ভাষা পড়ি, ঠিক আছে? মোস্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ আমরা কি দেখতেছি যে বাম দিক থেকে ডান দিক পর্যন্ত আমরা পড়ি, তাই না? এখন ধরেন আমি যদি বলি যে ভাই, আহ, বেশি এই ল্যাঙ্গুয়েজ গুলো কেন বাম দিক থেকে ডান দিক? আপনি যারা মুসলিম, আপনারা যারা আরবি পড়তেছেন, বলেন তো আরবি কোন দিক থেকে কোন দিক থেকে? ডান দিক স্যার থেকে। ডান থেকে বামে। এখন তো একটা প্রশ্ন আসতে পারে না ভাই, এটা কেন ডান থেকে বামে? এটা এটা একটা চিন্তার বিষয় না, বলেন তো বুদ্ধি করে। হুম। ইয়েস স্যার। এটা কিন্তু চিন্তার বিষয়। এটা যে প্রশ্নটা আসতে পারে যে এটা কেন এরকম হইলো, ঠিক আছে? আবার দেখবেন ভাষা নিয়ে কথা বলতে গেলে এই একটা ইয়ে আসে যে কিছু ভাষা হলো বর্ণভিত্তিক আর কিছু ভাষা হলো চিত্রভিত্তিক। তাহলে এই ভাষাটা চিত্রভিত্তিক হইলো কেন, এই ভাষাটা বর্ণভিত্তিক হইলো কেন? এগুলো কিন্তু ভাষার একদম রুডিমেন্টারি লেভেলে গেলে জিনিসগুলো পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমি বাংলা পড়তেছি বাম থেকে ডানে, এটা বাম থেকে ডানে কেন হইলো? আর আপনি আরবি পড়তেছেন ডান থেকে বামে, উল্টা। তাহলে এটা কেন হলো ডান থেকে বামে? এর চিন্তা করতে দেখি তো, এর চিন্তা করলে কিন্তু অনেকগুলো জিনিস। আর এখন তো পড়াশোনার ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর হলো চ্যাট জিপিটি, মানে খুবই প্রিমিয়াম একটা জিনিস, ঠিক আছে? আমি কিন্তু বলা চলে এখন দিনের একটা বড় সময় চ্যাট জিপিটির সাথে পার করি। ইফ সামথিং ইজ আননোন টু মি, হ্যাঁ, আই এম কনফিউজড অ্যাবাউট সামথিং, আমি এটা সঙ্গে সঙ্গে চ্যাট জিপিকে বলি ভাই এটা একটা সমাধান দেন, দেখি ও কি বলে, ঠিক আছে? কারণ এআই কিন্তু খুবই স্ট্রাকচার্ড ওয়েতে সবকিছু চিন্তা করে। আচ্ছা, আমরা এই আলাপে না যাই। তো অনেক লিখেছেন যে কনজিকুয়েন্টলি ইউজ করেছেন, তারপরে কমা দিয়েছেন, এটা খুব একটা ভালো কাজ করেছেন, কারণ আমি আপনাদের শিখিয়েছিলাম যে কনজিকুয়েন্টলি হলে কমা দিতে হয়, ঠিক আছে? তা আমরা লিখলাম তাহলে কি, কনজিকুয়েন্টলি ফলশ্রুতিতে বা ফলাফলস্বরূপ আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যদি ট্রাম্পের এই কি বলে যে ডিসিশনটা বাস্তবায়িত যদি হয়, ঠিক আছে, আমরা কি লিখবো? আমরা গতকাল কিন্তু ইফ এর পরিবর্তে ফার্স্ট কন্ডিশনে শুড ইউজ করা শিখছিলাম। আমরা কি লিখবো? যে শুড ট্রাম্পস ডিসিশন বি, কি হতে পারে বলেন দেখি। হ্যালো। ইমপ্লিমেন্টেড। ইমপ্লিমেন্টেড অথবা আপনি কিন্তু পুট ইনটু বলছেন ইফেক্ট। implemented, নিলাম, সমস্যা নেই।
ইমপ্লিমেন্টেড, তাহলে কি মানে ইফ ট্রাম্প ডিসিশন ইজ ইমপ্লিমেন্টেড, না বলে বললাম কি ট্রাম্পস ডিসিশন শুড বি ইমপ্লিমেন্টেড, শুডটাকে আমি বসাইলাম, শুড ট্রাম্প ডিসিশন বি ইমপ্লিমেন্টেড, তাহলে কি হবে, উন্নয়নশীল দেশগুলো আপনার কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। অনেকে এক্সিকিউটেড লিখলেন, ও ঠিক আছে, বাস্তবায়ন করা হতে পারে, অনেকে লিখছেন হ্যাপেন্স লিখতে পারেন, হতে পারেন, কোনো সমস্যা নাই। উন্নয়নশীল দেশগুলো কি হবে, বাস্তবায়ন বলতেছে, ক্ষতিগ্রস্ত হবে, ঠিক আছে, তাহলে কি হবে, হ্যাঁ, আমরা Booming বলবো যে countries. ডেভেলপিং নেশনস উইল উইটনেস, ক্ষতিগ্রস্ত হয় মানে বাজে ফলাফলের মুখোমুখি হবে, ডায়ার কনসিকুয়েন্সেস, হয়ে গেল, শেষ। তাহলে অনেকগুলা ওয়ার্ড পেলাম, অনেকগুলো জিনিস দেখলাম, সো এই ওয়ার্ড গুলো পারতে হবে, এটাই আপনার পড়ালেখা ভাই, আর কিচ্ছু না। আপনি যে বলতেছেন না যে পড়তে 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 পাগল হয়ে যাবো, না, কোনো দরকার নাই, সিম্পলি এইটুকুই পড়েন, আর কিচ্ছু করার দরকার নেই আপনার, ঠিক আছে। ওকে, আমরা আমাদের মূল আর্টিকেলটাতে একটু যাই, আবার চেয়ে দেখি কি আছে মূল আর্টিকেলে। মূল আর্টিকেল তো অনেক কিছুই আছে, আসলে সপ্তাহ শেষ করা হয় না, তারপর আমি একটু পড়ি, আসেন দেখি। হুম, এই যেমন দেখেন, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে বর্তমানে যুক্তরাষ্ট্র রেমিটেন্সের অন্যতম প্রধান উৎস, ঠিক আছে, প্রাইমারি সোর্স, তাই না, বা মেনশনর্থী সোর্স, ঠিক আছে। ওকে, এই যে বলতেছে কি 5% কর আরোপিত হলে করের পরিমাণ দাঁড়ায়, এই যে দাঁড়াই তো স্ট্যান্ড এট এত হইতে পারতো, ঠিক আছে, এরকম বুঝি যে স্ট্যান্ড এট $21.85 এরকম বুঝতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তবে কি বলতেছে, এই দেখেন একটা বাক্য বলছে, গত বছর হঠাৎ করে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় বেড়ে যায়। ভাই, যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় কি বলে যে বেড়ে যায়, এই এটা আপনি কি কি অনুবাদ করতে চান বলেন তো, দেখি শুনি আপনার কাছ থেকে, একটু বলেন, বলেন এটা কি অনুবাদ করবেন আপনি, বলেন। হ্যাঁ, বলেন কি অনুবাদ করবেন। একজন বলেছেন কনসিকুয়েন্টলি, এটা তো আমরা লিখছি, ডেভেলপিং কান্ট্রিজ উইল বি ইম্প্যাক্টেড ইফ ট্রাম্প ডিসিশন এক্সিকিউটেড, ইজ এক্সিকিউটেড বলতে হবে, আপনি কিন্তু ইফ করছেন, গ্রামার একটা মিস্টেক করে ফেলবেন, তাই না। হ্যাঁ, তাহলে কি হতে পারে, আপনি ফাহিম আহমেদ ভাই লিখছেন সুন্দর সাডেনলি, হ্যাঁ, সাডেনলি কি হয়েছে, ফরেন রেমিটেন্স ফ্রম ইউএস ইজ ইনক্রিজড লাস্ট ইয়ার, আচ্ছা, সমস্যা নেই, আমরা লিখতে আপনি লিখতে চাচ্ছেন এরকম যে সাডেনলি ফরেন রেমিটেন্স ফ্রম দ্য ইউএসএ ইনক্রিজড লাস্ট ইয়ার, ভালো কথা। এখন আপনি এই কথাটা ঘুরে লিখতে পারেন যে এ সাডেন জাম্প ইন রেমিটেন্স ফ্রম দ্য ইউএসএ টুক প্লেস লাস্ট ইয়ার, একই কথাই বললাম, একই কথা, খেয়াল করে দেখেন, কিন্তু কথাটা খুবই মেলোডিয়াস লাগতেছে, এ সাডেন জাম্প ইন রেমিটেন্স ফ্রম দ্য ইউএসএ, বা এ সাডেন জাম্প ইন ইউএস রেমিটেন্স, ঠিক আছে, কি লিখলাম, নোটিসড বা ডিরাইভড বা হ্যাপেন্ড বা টুক প্লেস ইন লাস্ট ইয়ার। সো এই যে অনুবাদটা ঠিক এক্স্যাক্টলি ওর মতো করে না করে আমি একটু ভিন্ন করে করলাম, এই জায়গাটাতে এসে আপনার কি লাগবে, ইউ নিড হেল্প ফ্রম রিডিং, কারণ এই যে সাডেন জাম্প কথাটা আমি লিখলাম, এই ফ্রেজটা তখনই আমার কাছে আসবে ভাই, আমার কথা রাগ করে না, যখন আপনার রিডিং হ্যাবিটটা ভালো হবে। সবাইকে আমার কথাটা বুঝতে পারছেন কি বললাম, হ্যাঁ, বুঝি না, জুড়ে বলেন। বলছি বুঝতে পেরেছি, আমাদের পড়াশোনাটা আরো বাড়াতে হবে, বিশেষ করে বাড়াতে হবে, রিডিংটা। এক্স্যাক্টলি, ঠিক আছে, বাড়াতে হবে, বাড়াইলেই দেখবেন যে আপনার, আর ব্যাপারটা কি, আপনি ভাবতে পারেন যে ভাই এত পড়া আমি কেমনে পড়ুন, পড়তে পড়তে পাগল হয়ে যাবো, না, আপনি পাগল হবেন না, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, আপনি কয়েকটা মাস পড়ার পর দেখবেন যে বেশিরভাগ সেন্টেন্সে একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনে চলতেছে ভাই, যারা এই পত্রিকা লেখে তাদের তো লিমিটেশন আছে ভাই, ঠিক আছে, তারাও নির্দিষ্ট কিছু স্ট্রাকচারের মধ্যেই বিদ্যমান আছে, ঠিক আছে। আচ্ছা, আম, আম, এই দেখছেন কথাটা বলছে যে এই আয়ের বিপরীতে কোনো মুদ্রা খরচ করতে হয় না, ঠিক আছে। এই যেমন দেখেন, সার্বিকভাবে
প্রবাসী আয় বাড়লে দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ বা মজুদ দ্রুত বৃদ্ধি পায়। এই যে দ্রুত বৃদ্ধি পাওয়া, এই দ্রুত বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু একদম স্পেসিফিক ওয়ার্ড আছে আপনার, ঠিক আছে? দ্রুত বৃদ্ধি পাওয়া, স্কাই রকেট করা, একটা সুন্দর ওয়ার্ড হচ্ছে কি সার্জ, SERGE, সার্জ মানে দ্রুত বৃদ্ধি পাওয়া, ঠিক আছে? ওকে, সো এই ওয়ার্ড গুলো আপনার মাথায় যেভাবেই হোক আনতে হবে, ঠিক আছে? যাই হোক, আমি এইগুলোর সাথে রিলেটেড প্রায় 50টা ওয়ার্ড আজকে রাতের মধ্যে বা কালকের মধ্যে আমি আপলোড করব। এই ওয়ার্ড গুলো খুব ভালো করে পড়বেন। আমি যে 30-40 টপিকের ওয়ার্ড দিব, ভালো করে পড়েন, কাজে লাগবে আপনাদের, ঠিক আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? দাদা জামিল স্যারের লেকচার 2 এই পিডিএফটা লেকচারটা আপলোড দেন। দেয় নাই, উনি দিলেই আমি দিয়ে দিব, কোনো সমস্যা নাই ভাই, দিলেই আমি দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু বলি, সেটা হচ্ছে আমি কিন্তু গতকাল রিটেন ক্লাসটা নেই। কারণ কি, আপনাদের 4টা ক্লাস আমি এক্সট্রা অলরেডি ইনপুট করছি, এই কারণে আমি আগামীকাল রাতে যখন বসবো, আগামীকাল রাতে কিন্তু আর্গুমেন্টের ক্লাস, ঠিক আছে? আর্গুমেন্টের ক্লাস মানে কি, আপনি জানেন যে আর্গুমেন্টের একটা ফরম্যাট দিব, আমি ফরম্যাট পড়াবো, আমি দরকার ফরম্যাটটা আগে ভাগে আপলোড করে দেবো, কোনো সমস্যা নাই। কিন্তু আর্গুমেন্ট রাইটিং এর অ্যাকচুয়াল ডেরিভেশনটা কোন জায়গা থেকে হয় সেটা আমরা দেখবো। সো কালকের ক্লাসটা খুবই স্পেশাল, সো দয়া করে মন দিয়ে পড়বেন, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট, সবাই ভালো থাকবেন প্লিজ। আর জামিল স্যার লেকচারটা আমাকে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আপলোড করে দেবো, কোনো টেনশন নেই।